আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কি পদত্যাগ করছেন? গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আজকে বাংলাদেশের ইভেন প্রধান প্রধান মিডিয়ায়ও এই গুঞ্জনের কথা শোনা যাচ্ছে। আসলে কি হয়েছে, এর পেছনের ঘটনা কি, সেটি নিয়েই আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। গতকাল থেকেই এই গুঞ্জনটি জোরালো হয়ে উঠেছে, বিশেষ করে লন্ডন প্রবাসী একজন অনুসন্ধানী সাংবাদিকের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে, যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন। এবং আজকে দেখলাম বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের অনলাইন ভার্সনেও এই সম্ভাবনার কথা বলা হয়েছে। আসলে কি ঘটেছিল? আজকে সারাদিন আমি বিভিন্ন সূত্রের সাথে যোগাযোগ করেছি এবং মূল ঘটনাটা শুনলে আপনারা খুবই অবাক হবেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের আমলে এই প্রায় 17 মাস এক ধরনের গৃহবন্দী জীবন যাপন করেছে। তার যে হার্টে বাইপাস সার্জারি করার পর যে বিদেশে ফলো আপ করার কথা, তাকে কোনো চিকিৎসার ফলো আপ করতে দেওয়া হয়নি, যার ফলে তার হার্টের অবস্থা কিন্তু প্রয়োজনীয় ফলো আপ না পাওয়ার কারণে ডিটোরেট করেছিল, অবনতি হয়েছিল। এবছরের মে মাসে তিনি লন্ডনে গিয়েছিলেন ট্রিটমেন্ট ফলো আপ করতে, এবং সেখানে দেখা গেছে যে তার হার্টে একটা ব্লক ধরা পড়েছে এবং তাৎক্ষণিকভাবে সেখানে একটা স্টেন্টিং করতে হয়েছে, এবং আবারও ফলো আপে যাবার কথা। এবং এবার লন্ডনে গিয়ে তার একটি নিউরোলজিক্যাল অর্থাৎ নার্ভ রিলেটেড একটা সমস্যা ধরা পড়েছে, তার জন্য তার ফলো আপে যাবার কথা। এদিকে মহামান্য রাষ্ট্রপতির স্ত্রীরও একটা হেলথ ইস্যুজ আছে। সব মিলিয়ে তার খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরে সম্ভবত একবার হেলথ চেক আপে যাওয়ার কথা। তো এই যে হেলথ চেক আপে যেতে হবে, ফলো আপে যেতে হবে, এটা নিয়ে আলাপ করবার জন্য মহামান্য রাষ্ট্রপতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে ফোন করেছিলেন, এবং ফোন করে কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে ইউনূসের আমলে তার পর্যাপ্ত ট্রিটমেন্ট হয়নি, ফলো আপ হয়নি, যে কারণে তার শরীরটা বেশ খারাপ হয়েছে, হার্টের অবস্থা খারাপ হয়েছে, নতুন করে নার্ভের সমস্যা ধরা পড়েছে। তো এই আলোচনার এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদ বলেন যে আপনার যদি শরীর খুব খারাপ হয়ে থাকে তাহলে তো আপনি পদত্যাগ করতে পারেন, তাহলে আপনার পর্যাপ্ত রেস্ট নেওয়া হবে। ব্যাস এটুকুই। এখান থেকেই কিন্তু ডালপালা মিলেছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন। আপনারা এবার লিঙ্কটা খুঁজে পেলেন? কারা এটি রটাচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন? এই সালাউদ্দিন আহমেদ বিদেশে সেই অনুসন্ধানী সাংবাদিক, যিনি কোনো একটা মহলের হয়ে কাজ করেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, জামাত, এনসিপি, বর্তমান প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, এবং এসএসএফ এর বর্তমান মহাপরিচালক মিস্টার সামাদ, এদের একটা চক্র এই সামান্য ফোন আলাপটাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা গুজব বাজারে ছেড়েছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছে। এমনও বলা হচ্ছে যে সরকার চাপ দিয়েছে যে আপনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলের পর নানানভাবে চেষ্টা করা হয়েছে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেবার, এবং চুপ্পুকে যদি সরিয়ে দেওয়া সম্ভব হতো তখন, তাহলে ডক্টর ইউনূসদের যে বিভিন্ন অসাংবিধানিক কার্যক্রম সেগুলো বাস্তবায়ন করতে সুবিধা হতো। বর্তমান বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যে একমাত্র শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুই কিন্তু বৈধ সাংবিধানিক পদের অধিকারী। বাকি সংসদ বলেন, ডক্টর ইউনূসের রেজিম বলেন, সবকিছু নেই কিন্তু সাংবিধানিক বিতর্ক রয়েছে এবং তাদের বৈধতার সংকট রয়েছে। তো এখন নতুন করে একটা ষড়যন্ত্র করা হচ্ছে, এবং একটা নাম আপনারা শুনবেন, বলা হচ্ছে যে নাসিমুল গনি রাষ্ট্রপতি হবে। কে এই নাসিমুল গনি? এই নাসিমুল গনি হলো যে বাংলাদেশের হিজবুত তাহরীর অন্যতম প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা। তো একটা জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা কি করে একটা দেশের রাষ্ট্রপতি হয়?
কারা তার নামটা ছড়াচ্ছে। বাংলাদেশে যারা জঙ্গিবাদ স্টাবলিশ করার জন্য স্বপ্ন দেখে তারাই কিন্তু সুকৌশলে এটা ছড়াচ্ছে। সাথে তারা আইরিন খানের কথা বলছে, যাকে সম্প্রতি জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইরিন খানের তো রাষ্ট্রপতি হবার কোনো প্রশ্নই আসে না। বিএনপি কি এতটাই বলদ দল যে নাসিমুল গনি কিংবা আইরিন খানের মতো লোকজনকে রাষ্ট্রপতি বানাতে হবে? তাদের দলে কি রাষ্ট্রপতি হবার মতো লোক নাই? আসলে এই ষড়যন্ত্রটা এ কারণেই করা হচ্ছে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার। এবং শাহাবুদ্দিন আহমেদকে কিন্তু সুপরিকল্পিতভাবে অনেকবার অপমান করা হয়েছে। ইউনূসের আমলেও করা হয়েছে, তারেক সরকারের আমলেও করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলেন, তিনি কিন্তু রাষ্ট্রপতিকে পর্যাপ্ত সম্মান দিয়েছে। তারেক রহমান এখন পর্যন্ত কিন্তু বলেননি যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, বরং গতকাল এবং আজকের আলোচনায় তারেক রহমান কিন্তু বেশ বিব্রত এবং কিছুটা বিস্মিত যে কারা এই গুজবটি বাজারে ছেড়েছে বা এই আলোচনাটি ছেড়েছে। এই আলোচনা বা এই শাহাবুদ্দিনকে সরানোর মধ্য দিয়ে নতুন করে কারা কোন ষড়যন্ত্র করছে এটা নিয়ে কিন্তু তারেক রহমান তার খুব কাছের দু একজনের সাথে কথা বলেছেন। তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত তারেক রহমান রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে কোনো কিছু ভাবেননি। এবং তিনি আমাকে এও বলেছেন যে যদি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতেই হয় সেক্ষেত্রে তারেক রহমান সরাসরি রাষ্ট্রপতির সাথে কথা বলবেন। ভাইস ভার্সা, মহামান্য রাষ্ট্রপতির যদি মনে হয় যে সরকার চাইছে তার সরে দাঁড়ানো দরকার, সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি নিজে তারেক রহমানকে ফোন করে জানতে চাইবেন। কারণ বর্তমানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে কিন্তু টকিং টার্ম আছে, যেটা ডক্টর ইউনূসের আমলে ছিল না। ডক্টর ইউনূসের আমলে বলতে গেলে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে একেবারে অস্পৃশ্য করে রাখা হয়েছিল এবং ইউনূস তাকে কোনো রকমের সম্মান পাত্তা কিছুই দিতেন না। কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি এবার যখন বাজেট অধিবেশনে গিয়েছিলেন, সাধারণত বাজেট অধিবেশনে দেখা যায় যে প্রধানমন্ত্রী তাকে রিসিভ করেন বা নিদেন পক্ষে একজন হুইপ যায়, কিন্তু এবার কিন্তু কেউ তাকে রিসিভ করতে যাননি। এবং কেউ যেন তাকে রিসিভ করতে না যায়, অ্যাটলিস্ট হুইপ বা অন্য কেউ, সেই কলকাঠিও নেড়েছেন এই প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা এই ডক্টর শামসুল ইসলাম। এই এসএসএফ এর ডিজি এবং শামসুল ইসলাম মিলে তারা কিন্তু রাষ্ট্রপতিকে সরানোর ষড়যন্ত্রে জড়িত। এবং এর সাথে আমি যেটা বলেছি, জামাত অন্যান্যরা, যদি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে সরানো যায় তাহলে কিন্তু বাংলাদেশের সামনে একটা ডিজাস্টার নেমে আসবে এবং তারেক রহমানের নিয়ন্ত্রণে আর কিছুই থাকবে না। প্রশাসন তখন তারা দখলে নেবে এই নাসিমুল গনিদের দ্বারা বা জামাতের যেসব গুপ্ত রয়েছে, এবং এরপরে সেই উত্তাপ গিয়ে লাগবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের গায়ে। এবং রাষ্ট্রপতির পদত্যাগের এই গুঞ্জন শোনার পরে সামরিক ছাউনিতে কিন্তু ফিসফাস এবং অসন্তোষ শুরু হয়েছে। তারাও এই বিষয়টি পছন্দ করছে না। এখন সর্বশেষ বাস্তবতা হলো যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন এমন কোনো ঘটনা ঘটেনি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত তাকে জানানো হয়নি। এটি সুকৌশলে ছড়ানো একটি গুঞ্জন এবং তার স্বাস্থ্যগত কারণে তাকে পদত্যাগ করানোর একটা গুজব বাজারে ছেড়ে দেওয়া হয়েছে বিশেষ একটি ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য। যেটা বললাম, যদি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতেই হয় তাহলে সেটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভেতরে কথাবার্তার মধ্যে হবে। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে খবর আমি পেয়েছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু এই মুহূর্তে পদত্যাগের কথা ভাবছেন না, বরং তিনি তার খুব তাড়াতাড়ি একটা হেলথ চেক আপে যাওয়ার কথা, ফলো আপে যাওয়ার কথা, সেটি নিয়েই ভাবছেন। হয়তো সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় সাতক্ষীরা ৪ আসনে জামাত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলটির অভ্যন্তরীণ তদন্তে নৈতিক স্খলনজনিত অপরাধ প্রমাণিত হওয়ার অভিযোগে বুধবার বিকালে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে। জামায়াত ইসলামের এই সিদ্ধান্তের পরপরই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নানা মহলে আলোচিত হচ্ছে। প্রথমত, জামাতের এই বহিষ্কারের সিদ্ধান্তের কারণে গাজী নজরুল ইসলাম কি তার সংসদ সদস্য পদ হারাবেন? আবার তার বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত যে অভিযোগের কথা তার দলের পক্ষ থেকে করা হচ্ছে, তার বিচার কি সম্ভব? বাংলাদেশ সংবিধানের সংশ্লিষ্ট 3টি অনুচ্ছেদ, অতীতের বেশ কয়েকটি উদাহরণ এবং আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমাদের বিশ্লেষণ হলো, বাংলাদেশের সংবিধানে এমন কোনো অনুচ্ছেদ নেই যেখানে শুধু অভিযোগ বা নৈতিক সমালোচনার ভিত্তিতে সরাসরি সদস্যপদ বিলুপ্ত হবে। বাংলাদেশের সংবিধানে সংসদ সদস্যপদ খারিজের ক্ষেত্রে নৈতিক স্খলনজনিত অপরাধের কথা বলা আছে, তবে সেক্ষেত্রে সেই অপরাধে আদালত অভিযুক্তকে কমপক্ষে 2 বছরের শাস্তি দিতে হবে। আবার দল বহিষ্কার করলেই হবে না, যদি গাজী নজরুল ইসলাম নিজে দল থেকে পদত্যাগ না করেন কিংবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট না দেন, তাহলে তার সংসদ সদস্যপদ খারিজের আশঙ্কা খুবই কম। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়। ভিডিওগুলো সোমবার বিকেল থেকে সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু করে। প্রথম দিকে ফেসবুকে তার সমর্থনে কেউ কেউ এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে উল্লেখ করে পাল্টা প্রচারণা শুরু করেন। পরদিন দ্য ডিসেন্ট এবং রিউমার স্ক্যানারের মতো কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দাবি করে যে ভিডিও এআই দিয়ে বানানো নয়। এসব নিয়ে বিতর্কের মধ্যে গাজী নজরুল ইসলাম নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং তাকে তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি বিয়ে করেছেন। সাথে তিনি এও দাবি করেন, মেয়ের মামা এবং তার গাড়ি চালক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ভিডিও ধারণ করেছে, এমনকি তাকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও তিনি এনেছিলেন। তার এমন দাবির প্রেক্ষিতে বিতর্ক আরো উস্কে দেয় দৈনিক আমার দেশের একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনটিতে গাজী নজরুল ইসলামের এই কথিত দ্বিতীয় বিয়ের কাবিননামার বিশ্বাসযোগ্যতা ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। কারণ কাবিননামায় নাম থাকা কাজী আমার দেশকে বলেছেন বিয়ে কোথায় হয়েছে সে বিষয়ে তিনি জানেন না। একই সঙ্গে তিনি স্বীকার করেন কাবিননামাটি পুরনো তারিখ বসিয়ে তৈরি করেছেন। জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলীয় তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। দলটির একাধিক সূত্র বলছে, অনলাইন অফলাইনে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দেয় গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলটির অভ্যন্তরীণ জোর দাবি উঠেছিল। শেষ পর্যন্ত 22শে জুলাই দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে জামাতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যমের নজর এড়াতে বুধবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জামাতের নির্বাহী পরিষদের এই বৈঠকটি হয়। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের পর সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে জামাতের গঠনতন্ত্রের 62 ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। 3 বার এমপি গাজী নজরুল ইসলাম জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। তাকে জামাতের রুকন বা সদস্য, কেন্দ্রীয় শুরা সহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। জামাতের গঠনতন্ত্রের 62 নম্বর ধারায় বলা আছে, কোন সদস্য বা রুকন জামাতের নিয়ম শৃঙ্খলা ও নীতিসমূহের পরিপন্থী কাজ করেন বা এমন কোনো কাজ করেন যাতে জামাতের নৈতিক প্রভাব ক্ষতিগ্রস্ত কিংবা জামাতের মর্যাদা ক্ষুণ্ণ হয় অথবা সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য এবং ইসলামের ইমান ও আকীদা পরিপন্থী কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখলে জামাতের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে জামাতের যে কোনো সদস্য বা রুকনকে জামাত থেকে বহিষ্কার করতে পারবেন।
জামাতের সব ধরনের পদ থেকে বহিষ্কারের পর সব মিলিয়ে গাজী নজরুল ইসলামের ঘটনাটিকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। এগুলো হলো, তার সংসদ সদস্য পদের কি হবে, অর্থাৎ দলীয় পদ হারানোতে তিনি কি এমপি পদও হারাবেন? আবার নৈতিক স্খলনের অভিযোগে কি তার বিচার সম্ভব? জামাত ইসলামী তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দলটির অভ্যন্তরীণ তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের প্রমাণ তারা পেয়েছেন। বাংলাদেশের সংবিধানে নৈতিক স্খলন বা মোরাল ট্রাপিউট শব্দটি ব্যবহার করা হলেও এর নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। বাংলা ভাষায় নৈতিক স্খলন বলতে সাধারণত এমন আচরণকে বোঝায় যা সামাজিক বা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। সাধারণভাবে বিচার ব্যবস্থায় এই শব্দটি এমন অপরাধ বোঝাতে ব্যবহৃত হয় যেখানে প্রতারণা, অসততা, দুর্নীতি, জঘন্য অনৈতিকতা বা সামাজিকভাবে গুরুতর অপরাধমূলক আচরণ জড়িত থাকে। তবে কোনো অপরাধ মোরাল ট্রাইবিউটের মধ্যে পড়বে কিনা সেটি প্রতিটি মামলার প্রকৃতি, প্রযোজ্য আইন এবং আদালতের ব্যাখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ কোনো বিতর্কিত ব্যক্তিগত আচরণকে সাধারণ মানুষ নৈতিক স্খলন বললেও আদালত সেটিকে একইভাবে দেখবে এমন নয়। সে কারণে আইন বিশেষজ্ঞরা মনে করেন, জামাতের দলীয় সিদ্ধান্ত শেষ পর্যন্ত আদালতে গৃহীত হলে এবং তাতে যদি তার কমপক্ষে 2 বছরের শাস্তি হয়, তাহলে বাংলাদেশ সংবিধানের 66 এর 2 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্যপদ খারিজ হতে পারে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, আইন সবসময় নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত দেয় না। অর্থাৎ কোনো ব্যক্তি সমাজের চোখে অনৈতিক কাজ করলেও সেটি যদি আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে প্রমাণিত না হয়, তাহলে তার বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে সাংবিধানিক শাস্তি কার্যকর হয় না। এর কারণে রাজনৈতিক বা সামাজিক বিতর্ক এবং আইনি পরিণতি দুইটি ভিন্ন বিষয়। বাংলাদেশ সংবিধানের 66 এর 2, 66 ও 70 অনুচ্ছেদে নৈতিক স্খলন নিয়ে উল্লেখ আছে। এই 3টি অনুচ্ছেদ বিশ্লেষণ করলে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি যদি নিজ থেকে পদত্যাগ করেন তাহলে তার সদস্যপদ বাতিল হতে পারে এবং ওই আসনটি শূন্য বলে গণ্য হতে পারে। তবে দল থেকে যদি বহিষ্কার করা হয়, তাহলেও তিনি সদস্যপদ হারাবেন কি না তা নিয়ে সংবিধানে স্পষ্ট করে উল্লেখ নেই। সেখানে কয়েকটি নির্দিষ্ট কারণের মধ্যে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত যদি নৈতিক স্খলন সম্পৃক্ত কোনো কারণে ফৌজদারি অপরাধের দোষী সাব্যস্ত হন এবং কমপক্ষে 2 বছরের কারাদণ্ড পান, তাহলে সদস্যপদ বাতিল হতে পারে। তবে এক্ষেত্রে তা স্পষ্ট করে দেওয়া নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশটির সংসদ সদস্যদের অপসারণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট আইনি কাঠামো অনুসরণ করা হয়। সংবিধানের 66 অনুচ্ছেদে বলা হয়েছে, কয়েকটি নির্দিষ্ট কারণে সংসদ সদস্যের আসন শূন্য হতে পারে। সংসদ সদস্যের নিজ থেকে পদত্যাগ করলে বা সংসদের অনুমতি ছাড়া টানা 90 কার্যদিবস অনুপস্থিত থাকলে পদ বাতিল হয়। এছাড়াও সংবিধানের 66 অনুচ্ছেদের কোনো অযোগ্যতা অর্জন করলে অথবা সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলত্যাগ বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে আসন শূন্য হতে পারে। এর অর্থ হলো, সংসদ সদস্যপদ শূন্য হবে যদি কোনো সদস্য যে রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন সেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন। এক্ষেত্রে দলীয় বহিষ্কার বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলে 70 অনুচ্ছেদের অধীনে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যপদ বাতিল হওয়ার সুযোগ নেই। এছাড়া সংবিধানের 66 এর 4 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য নির্বাচনের পরে অযোগ্য হয়েছেন কিনা এ নিয়ে বিরোধ দেখা দিলে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে যায়। নির্বাচন কমিশন শুনানি নিয়ে সিদ্ধান্ত দেয়। আইন বিশেষজ্ঞদের মতে, সংবিধানে পদত্যাগ ও দলের বিপক্ষে ভোট দেওয়া এই দুটি শর্ত খুব স্পষ্টভাবে উল্লেখ থাকলেও দল থেকে বহিষ্কার হলে পদের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে উল্লেখ নেই। আর এই অস্পষ্টতার সুযোগে অতীতে বিভিন্ন সংসদ সদস্য বহিষ্কৃত হওয়ার পরও পুরো মেয়াদ পূর্ণ করার সুযোগ পেয়েছেন। দেখা যাচ্ছে, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ আইনগত ও সাংবিধানিকভাবে স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকির মুখে নয়। দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত, এমনকি বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও শুধু সেই কারণে তার সংসদ সদস্যপদ বাতিল হবে না। তবে তিনি যদি নিজ দল থেকে পদত্যাগ করেন, সেক্ষেত্রে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে অথবা পরবর্তীকালে এমন কোনো আইনগত পরিস্থিতির সৃষ্টি হয় যাতে তিনি সংবিধানের 66 অনুচ্ছেদ ও প্রযোজ্য আইনের অধীনে সংসদ সদস্য থাকার অযোগ্য হয়ে পড়েন, তাহলে সংবিধানে নির্ধারিত প্রক্রিয়ায় তার সদস্যপদের প্রশ্ন নিষ্পত্তি হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের আমলে
অষ্টম জাতীয় সংসদে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য আবু হেনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার সংসদ সদস্য পদ থাকবে কিনা বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তখন সংবিধানের 70-1 অনুচ্ছেদ অনুযায়ী আবু হেনার সদস্য পদ রাখার সিদ্ধান্ত নেন তৎকালীন স্পিকার জমির উদ্দিন সরকার। দল থেকে বহিষ্কার হলেও তার সদস্য পদ বাতিল হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে নবম জাতীয় সংসদে একই ধরনের ঘটনা ঘটে। সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত HM গোলাম রেজাকে তার দল জাতীয় পার্টি থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বহাল ছিল। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 3 আসন থেকে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন গোলাম মওলা রনি। পরে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়, তবে গোলাম মওলা রনির সংসদ সদস্য পদ বহাল ছিল এবং তিনি 2008 থেকে 2014 সালের মেয়াদ শেষ করেছিলেন। তবে অন্য একটি নজিরও আছে। 2014 সালে নিউ ইয়র্কে বিতর্কিত মন্তব্যের কারণে আওয়ামী লীগের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দল থেকে বহিষ্কার করা হয়। পদ থাকবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশন যখন আইনি শুনানির প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই 2015 সালের 1 সেপ্টেম্বর তিনি সংসদে আবেগঘন বক্তব্য দিয়ে নিজেই পদত্যাগ করেন। ফলে ইসির কোনো আইনি আদেশে নয়, নিজ ইচ্ছে পদত্যাগের মাধ্যমে তার আসন শূন্য হয়। আবার 2021 সালে ফোন কল কেলেঙ্কারির পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয় ডক্টর মুরাদ হাসানকে। জামালপুর জেলা আওয়ামী লীগও তাকে দল থেকে অব্যাহতি দেয়, কিন্তু সংবিধানে সরাসরি বহিষ্কারের পদ বাতিলের বাধ্যবাধকতা না থাকায় এবং মুরাদ হাসান নিজে পদত্যাগ না করায় তার সংসদ সদস্য পদে কোনো প্রভাব পড়েনি। এই কারণে 2018 থেকে 2024 মেয়াদের পুরোটা সময় একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন মুরাদ হাসান। বিশ্লেষকরা মনে করেন বিদ্যমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী দলীয় সিদ্ধান্ত যতই কঠোর হোক না কেন, কোনো সংসদ সদস্য নিজে পদত্যাগ না করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট না দিলে কেবল বহিষ্কারের অজুহাতে তার সংসদ সদস্য পদ বাতিল করা আইনত বেশ জটিল। তবে জামাতের একটি সূত্র বলছে, যেভাবে তার ভিডিও ভাইরাল হয়েছে এবং ঘটনাটি নিয়ে নানান বিতর্ক ছড়িয়েছে, তারপর গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকলে সেটি দলটির ইমেজের জন্য খারাপ বার্তা দিবে। দলটির সিনিয়র নেতারাও চান না গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকুক, তবে বিতর্ক এড়াতে তারা বিষয়টি নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নোটিশ তারা পায়নি, পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী